মেঘের নীরবতা বুঝতে পেরে আবির রাগান্বিত কণ্ঠে বলল, আন্টি যদি হাত থেকে খুলিস তাহলে খবর আছে, বাসায় যা। খুললে কি করবেন সেটা এখন কেন বলবো, খুললে বুঝাবো। মেঘ ডান হাত দিয়ে এক টানে অনামিকা আঙ্গুল থেকে আংটিটি খুলে হাতের তালুতে নিয়ে আবিরের সামনে ধরে বলল, এই নিন। আবির আংটিটা হাতে নিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, তোর এই আংটিটা প্রয়োজন নেই? না। ফেলে দিলে আফসোস থাকবে না তো? আবির বাইকে বসে আংটিটা ফেলে দেওয়ার জন্য হাত তোলা মাত্রই মেঘ দুহাতে আবিরের হাত আঁকড়ে ধরে বলল, প্লিজ ফেলবেন না, আমি পরব, আমায় দিন। তুই যেহেতু পড়তে চাস না, থাক, বাদ দে, অপছন্দের জিনিস না পড়া ভালো। মেঘ আবিরের হাত আরও শক্ত করে ধরে বলল, আমি কখন বললাম অপছন্দের জিনিস? আমার আংটি আমায় দিন। দুদিন পর পর খুলে ফেলার থেকে ভালো আমি এনেছি, আমি ফেলে দিই। মেঘ তপ্তস্বরে বলল, আর ফেলবো না। সত্যি তো? সত্যি। আবির আংটিটা হাতে নিয়ে 1 সেকেন্ড দেরি না করে মেঘের বাঁ হাতে অনামিকা আঙ্গুলে পরিয়ে দিয়েছে। মেঘের হৃদয়স্পন্দের সঙ্গে সঙ্গে জোরালো হয়ে গেছে। মেঘের নিস্তব্ধ আঁখি যুগলে স্তব্ধ হয়ে আছে হাতে অনামিকা আঙ্গুলে। আকস্মাৎ বিপুল চোখে তাকালো আবিরের দিকে। আবির নিরুদ্বেগ ভঙ্গিতে পকেট থেকে মেঘের ফোন বের করেছে। ফোন মেঘের দিকে এগিয়ে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, বাসায় যা। আবির চলে গেল, কিন্তু মেঘের পা থেমে আছে। আঙুলের দিকে তাকাতে আবির ভাইয়ের আংটি পরানো দৃশ্য চোখের সামনে ভেসে উঠেছে। আর প্রতিবারই গা শিহরে উঠছে। রেস্টুরেন্টের ডায়মন্ডের আংটি দেখে এক মুহূর্তের জন্য মেঘের মনে অদম্য ইচ্ছে জেগেছিল আবির ভাইয়ের হাত থেকে আংটিটা পরবে। কিন্তু ফুপ্পিরা, তামিম ভাইয়া, বন্যারা সবাই সামনে নিজের ম্যাচুরিটি প্রমাণ দিতে নিজেকে আংটিটা পরে নিয়েছে, অথচ মেঘের সুপ্ত ইচ্ছে কোনো না কোনোভাবেই পূরণ হয়ে গেছে। এদিকে রুমে ঢুকতে মিনহাজ লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়েছে। তামিম হাত মুখ ধুতে রুমে এসে মিনহাজের এই অবস্থা থেকে প্রশ্ন করে, কিরে, তোর আবার কি হয়েছে? ভালো লাগছে না? ভালো না লাগায় স্বাভাবিক। মিনহাজ রাগান্বিত দৃষ্টিতে তামিমের দিকে তাকিয়ে আছে। তামিম কিছুক্ষণ নীরব থেকে আবারও বলল, আমার সাথে রাগ দেখালে কি হবে? তুই নিজেই সব দেখে আসছিস। মেঘ যদি রাজকুমারী হয় তাহলে মেঘের আবির ভাই রাজকুমার। ওদের ব্যাপার স্যাপারই আলাদা লেভেলের। মেঘ আমাদের সাথে সিম্পলভাবে মিশে বলে, এই না, তারা আমাদের মতো সাধারণ। আজ তানবীর ভাইয়া আর আবির ভাইয়া ইনডাইরেক্টলি তাদের অবস্থান বুঝিয়ে দিয়েছে। সম্পূর্ণ রেস্টুরেন্টে বুকিং করে আনলিমিটেড খাবার, ডায়মন্ড গোল্ড গিফট, ভিড়ে তোর আমার অবস্থান ঠিক কোথায় বুঝতে পারছিস? মিনার চোখ নামে ধীর কণ্ঠে বলল, আমি মেঘকে পছন্দ করি, তুই পছন্দ করিস, কিন্তু আমার মনে হয়েছে আবির ভাইয়া মেঘকে ভালোবাসে। মেঘের প্রতি ওনার কনসার্ন দেখছিস? মেঘ উফ করতেই দেরি হয়েছে, কিন্তু ওনার অ্যাকশন নিতে দেরি হয়নি। তাছাড়া খাওয়ার সময় দেখেছিলি মেঘকে নিজের হাতে খাবার পরিবেশন করে দিচ্ছিল। তাছাড়া মেঘ চায় আগে সব হাজির। ওদের সাথে আমরা নিজেদের ভাবতেও পারবো না। বন্যা মধ্যবিত্ত মেয়ে হয়েও আমায় রিজেক্ট করতে একবার ভাবেনি। আর তুই মেঘকে নিয়ে ভাবছিস? তোর কপালে শনি আছে। শনি থাকলেও আমি এর শেষ দেখে ছাড়বো। শালা নিজেও মরবি, আমাকেও মারবি। আজ মেঘ ভার্সিটি আসার পর থেকে মিষ্টিরা মেঘকে রাগাচ্ছে। মিষ্টি আবির ভাইয়ের লুক আর ব্যবহার উপর ক্রাশ খাইয়েছে। এক কথায় বলা মাত্রই মেঘ তেলে বেগুনে জ্বলে উঠেছে। মিনহাজও সেই সঙ্গে বলছে, মিষ্টি, তোর পছন্দ হলে প্রেম করতে পারিস। মেঘ রাগে গজগজ করতে করতে বলো, তোর মাথাটা আগে ফাটিয়ে তারপর মিষ্টির মাথাটা ফাটাবো বলে দিলাম। মিনহাজ হেসে বলল, বললেই হলো, তুই বারণ করার কে? মিষ্টি তুই এগিয়ে যা, আমি তোর পাশে আছি। মেঘ মিষ্টির হাত থেকে মিষ্টির সানগ্লাসটা এক টানে নিয়ে নিজের চোখে দিয়ে গলা খাইয়ে দিয়ে ভাব নিয়ে বলল, আমি কিন্তু আবির ভাইয়ের হবু বউ। মানে? আবির ভাই আমায় আংটি পরিয়ে দিয়েছে, তাহলে আমি কি ওনার হবু বউ হব না? মিনহাজ কপাল কুঁচকে তাকিয়ে আছে। তামিন হাসতে হাসতে বলল, নিশ্চয় রাতে স্বপ্ন দেখেছিস, কাল আমাদের সামনে নিজের হাতে নিজে আংটি পরলি, এখন আসছিস ভাব নিতে। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, ভাব কেন নেব? উনি বাসার সামনে গিয়ে আংটি নিজের হাতে পরিয়ে দিয়েছে। ওরা কেউই বিশ্বাস করছে না। বন্যা মেঘের ভাব ভঙ্গি দেখে আস্তে করে বলল, সত্যি পড়াইছে?
মেঘ উচ্চস্বরে চেঁচিয়ে বলল, 100% সত্যি। মিনহাজ বিরক্ত স্বরে বলল, কোন হাতে পড়েছে? মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, বাম হাতে। মিনহাজ মাথা নিচু করে মাটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ হাসতে হাসতে বলল, বাম হাতের আংটি পরালে বিয়ে হয় না। মেঘ ভেঙচি কেটে বলল, আমায় এত কিছু বুঝাতে হবে না। বিয়ে হয়েছে মানে হয়েছে, তোদের মানতে হবে না, আমি মানলেই হলো। তামিম বিড়বিড় করে বলল, তোর মাথা পুড়ে গেছে। মেঘেদের দিনকাল ভালোই যাচ্ছে, কিন্তু আবিরের ক্রোধ কোনো মতে কমছে না। আশেপাশের সব খোঁজ নিয়েছে, মেঘকে পার্সেলটা কে দিয়েছে তার কোনো খবর পাচ্ছে না। শুক্রবার সন্ধ্যার পর আবির ছাদের সোফায় হেলান দিয়ে বসেছিল। তানবীর আবিরের সারা বাড়ি খুঁজে অবশেষে ছাদে আসে। আবিরের রাগান্বিত মুখ বিরোধ দেখে মোলায়েম কণ্ঠে শুধালো, কি হয়েছে ভাইয়া, আজ আড্ডা দিতে যাওনি? না, ভালো লাগছে না। কেন ভাইয়া? আবির ভারী কণ্ঠে বলল, ওরে পার্সেলটা কে পাঠিয়েছে এখনও জানতে পারলাম না। তোর বোনকে যতবার জিজ্ঞেস করি ও কেমন যেন উল্টোপাল্টা উত্তর দেয়। ভালো লাগছে না আমার। তামিম এক পা করে পেছাতে লাগলো। তামিম ভাব দেখে আবির থমথমে কণ্ঠে প্রশ্ন করল, তোর আবার কি হয়েছে? তানবীর আবিরের থেকে 8-10 হাত দূরে গিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আসলে পার্সেলটা আমি পাঠিয়েছিলাম। কি বলে আবির দাঁড়াতেই তানবীর দৌড়াতে শুরু করে। তানবীরের পিছনে আবিরও ছুটছে। তানবীর দৌড়াতে দৌড়াতে নিচে আসছে। এদিকে সোফায় বাড়ির মহিলারা সব মেঘ, মিম আদি সহ বসেছিল। তানবীরকে দৌড়ে নামতে দেখে সবাই আতঙ্কিত হয়ে গেছে। তানবীরের পিছনে আবিরকে দেখে সহসা বসা থেকে দাঁড়িয়ে পড়েছে। তানবীর সোজা মেন গেট পর্যন্ত চলে গেছে। দরজা খোলার চেষ্টা করছে যেন বাসা থেকে বেরিয়ে যেতে পারে, কিন্তু দরজা খোলার আগেই আবির চলে আসছে। আবির তানবীরের পিঠে 2-3 থাপ্পড় মেরেছে। তানবীর সঙ্গে সঙ্গে বসে পড়েছে। যতটা ব্যথা পেয়েছে তার থেকে বেশি চিৎকার করছে, আল্লাহ আমি শেষ। হালিমা খান, মালিহা খান দুজনে ছুটে এসে উত্তেজিত কণ্ঠে শুধালো, এ কি হয়েছে তোদের? তানবীরকে মারতেছিস কেন? মেঘ মিমরাও ছুটে আসছে। মেঘ গম্ভীর কণ্ঠে বলল, ভাইয়াকে এভাবে মারছেন কেন? ব্যথা পাচ্ছে না? আবির ঠাট্টা স্বরে বলল, আহা গো, আইসে তার দরদি বোন। তোর ভাই যে অপরাধ করছে তার জন্য ওকে সারাদিন পেটানো দরকার। কি করেছে তোদের বলা যাবে না। হালিমা খান করুণ কণ্ঠে বললেন, তানবীর কি করছে? খুব বড় অপরাধ করে ফেলেছে। মামুনি করুণ স্বর শুনে আবির তানবীরকে ছেড়ে দিয়ে গভীর কণ্ঠে বলল, তোদের কাছে কিছু না, কিন্তু আমার কাছে অনেক কিছু। হালিমা খান তানবীরকে উদ্দেশ্য করে বলল, কী রে, কী করছিস তুই? তানবীর দাঁড়িয়ে আর মোড়া ভাঙতে ভাঙতে বলল, তেমন কিছু না, ভাইয়ের কলিজায় হাত দিছিলাম বলেই তানবীরের রুমের দিকে ছুটে গেছে। আবির নিচে দাঁড়িয়ে রাগান্বিত কণ্ঠে বলল, রুম থেকে বের হোস শুধু তোর খবর আছে। মালিহা খান সচেতন কণ্ঠে বলল, আবির কি হচ্ছে? সব কিছু না। তানবীরের পেছনে লাগছিস কেন? আবির ভারী কণ্ঠে বলল, আমি ওর পেছনে লাগি নাই আম্মু, ও আমার পিছনে লাগছে। আর আমাদের 2 ভাইয়ের মধ্যে তোমরা ঢুকো না প্লিজ। ঠিক আছে, ঢুকলাম না। তোদের যা মন চায় কর, ধন্যবাদ। আবির নিজের রুমে চলে গেলে তানবীর কিছুক্ষণ পরে রুম থেকে বের হয়। ব্যালকনিতে মেঘকে দেখে ধীর কণ্ঠে শুধালো, ভাইয়া কোথায় রে? রুমে। কেন? একটু দেখা করে আসি। ভাইয়া তুমি যেও না, আবির ভাই তোমাকে মারবে। আরে না, কিছু করবে না। মেঘ বিড়বিড় করে বলল, যাও, মায়ের খাইয়া শখ লাগছে যখন খেয়ে এসো। তানবীর হেসে চলে গেল। আবির দরজা থেকে গলা পর্যন্ত ঢুকিয়ে বলল, ভাইয়া। আবির বই পড়তেছে। তানবীর আবারও ডাকলো, ও ভাইয়া। কি হয়েছে, আসবো? কেন? একটু আসি, আয়। তানবীর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার সাথে রাগ করার মতো আমি কিছু করিনি। আবির গুরুতর কণ্ঠে বলল, পার্সেলের টেনশনে আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছিল। 10-12 দিন ধরে তন্ন তন্ন করে মানুষটাকে খুঁজছি, আর তুই রিল্যাক্সে বসে আসিস। তুমি আমায় বলতা, জানিস তো আমার কাউকে দুশ্চিন্তায় ফেলতে ভালো লাগে না। আচ্ছা ছড়ি, আমি ভাবছি তুমি পার্সেলের বিষয় ভুলে গেছো।
তোর বোনকে ঘিরে সামান্যতম বিষয়েও আমি ভুলতে পারি না। এত যত্ন, এত ভালোবাসা থাকা সত্ত্বেও রাগ দেখাও কেন? দিনের পর দিন দুজনে গাল ফুলিয়ে রাখে কেন? আর ওই দিন পার্সেল পাঠিয়েছিলাম বলেই বুনুকে এত সুন্দর সারপ্রাইজ দিয়েছ। আবির হঠাৎই সিক্ত আঁকিতে তাকিয়ে বলল, হ্যাঁ, কিন্তু আমার খুব ভয় হয়। ওকে হারানোর ভয় সর্বক্ষণ আমার মনে ঘুরপাক খায়। কী করি না করি নিজেই বুঝি না। তানভীর শান্ত স্বরে বলল, টেনশন করো না, ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকবে। মেঘ দরজায় দাঁড়িয়ে মৃদু হেসে বলল, আসবো? তানভীর আবিরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আমার বোন এখন এই রুমে আসতে অনুমতি নিচ্ছে, অথচ কয়েকদিন পর তোমাকেই রুম থেকে বের করে দিবে। ভাবতে ভাল লাগছে। এতক্ষণে আবিরের মুখে হাসি ফুটল। ঠোঁটের হাসি রেখে মেঘকে বলল, আসেন। মেঘ রুমে ঢুকে ভুরু কুচকে শুধালো, আপনাদের দু ভাইয়ের মান অভিমান ভেঙেছে? তানভীর উত্তেজিত কণ্ঠে বলল, আমরা দু ভাই কখনো অভিমান করি না। মেঘ কপাল কুটিয়ে রাগ স্বরে বলল, খোঁটা দিলা? তানভীর থমথমে কণ্ঠে বলল, ছি, আমার বোনকে আমি খোঁটা দিতে পারি? মেঘ শীতল কণ্ঠে জানালো, আমি কিন্তু যার তার সাথে অভিমান করি না। যে আমার সাথে উল্টাপাল্টা আচরণ করে তার সাথে অভিমান করি। তানভীর হেসে বলল, তোর অভিমান নিয়ে আমি কিছু বলি না, আর বলবো না। তোর ইচ্ছে হলে 24 ঘন্টা অভিমান করে বসে থাকবি, আবার মানুষ তো অভিমান ভাঙাবে। আবির গম্ভীর মুখ করে তানভীরের উদ্দেশ্য করে বলল, আজ অভিমান করতে পারি না বলে কারো কাছে পাত্তা পাই না। তানভীর রাশভারী কণ্ঠে বলল, হয়েছে তোমার, আর অভিমান করতে হবে না। এক একজনের ঢং দেখলে বাঁচি না। দুদিন পর আবির মেঘকে পার্সেলটা দিয়েছে। পার্সেল দেওয়ার মেঘ সরু নেত্রে তাকিয়ে প্রশ্ন করল, পার্সেল দিচ্ছেন যে, কে পাঠিয়েছে? তা জেনে তোর কাজ কি? নিলে নে, না নিলে নাই। মেঘ পার্সেল নিয়ে রুমে চলে গেছে। পার্সেলে বই, চকলেট, ছোট ছোট গিফট ভরা একটি বক্স ছিল। এক সপ্তাহ কেটে গেছে। আজ মেঘের মনটা খারাপ। ক্লাসে আসতে একটু দেরি হয়ে গেছে, তাই বন্যার সাথে বসতেও পারেনি। একা একা মন খারাপ করে ক্লাসে শেষ করে বেরিয়ে আসছে সেমিনারের। বন্যার মিষ্টির সঙ্গে হাঁটছিল। আচমকা মিনহাজের পিছন থেকে মেঘের মাথায় গাঁটটা দিয়ে বলল, এই পচা মেয়ে। মেঘ মাথায় হাত বুলিয়ে পিছনে তাকিয়ে মিনহাজের প্রখর তপ্ত স্বরে বলল, তুই আমায় বলক দিছিস কেন? মেঘে এমনি তো মেজাজ খারাপ, তার উপরে মিনহাজের উল্টোপাল্টা কথা শুনে মেঘের মেজাজ আরও বেশি খারাপ হচ্ছে। মেঘ অদম্য কণ্ঠে বলল, আমি তোকে বলক দিব কেন? আর কোথা থেকে বা দিব? তুই আমাকে ফেসবুক থেকে বলক দিছিস। দূর, আমি বলক দেইনি। জ্বালাস না আমায়, এমনিতেই মন ভালো না। তুই বলক দিছিস, বিশ্বাস না করলে চেক কর। ইস, আমি গত 2 দিন যাবৎ ফেসবুকে ঢুকি না, তোকে বলক দেব কিভাবে? আমি গতকাল রাতে তোকে মেসেজ দিচ্ছি, তার কিছুক্ষণ পর দেখি তুই আমার ব্লক মারছিস। বাজে কথা বলিস না মিনহাজ, তুই তোর ফোন বের কর, ব্লক লিস্ট চেক কর, তাহলেই হবে। মেঘ ফোন বের করে বন্যাকে দিয়ে সাইডে চলে যাচ্ছে। মন খারাপ থাকলেও কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না। সেখানে হাঙ্গামা করা তো দূরের বিষয়। বন্যা ফেসবুকে ঢুকে মেঘের ব্লক লিস্ট ঢুকলো। ব্লক লিস্টে প্রথম আইডিটা মিনহাজের। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে বলল, মেঘ সত্যি সত্যি মিনহাজকে ব্লক দেয়? মেঘ বিরক্ত স্বরে বলল, আমি কাল ফেসবুকে ঢুকি নাই। বন্যা এবার শান্ত কণ্ঠে প্রশ্ন করল, মিনহাজ কি হয়েছে, পুরো ঘটনা বল। মিনহাজ বলা শুরু করলো, মেঘকে মাঝে মাঝে আমি মেসেজ দিই, ওর মন চাইলে রিপ্লাই করে, না মন চাইলে করে না। 2 দিন ভার্সিটি বন্ধ ছিল, ভাবলাম একটু স্মরণ করি। গত পরশুদিন মেসেজ দিছি, নেটে আসেনি। গতকাল মজার ছলে মেসেজ দিছিলাম, বেবি আই মিস ইউ। তারপর নেট থেকে বেরিয়ে খেতে গেছি। খেয়ে এসে নেটে ঢুকতে দেখি মেঘের আইডি থেকে ব্লক দেওয়া। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জানালো, আমি নেটে ঢুকিও নি, আর এমন কোনো মেসেজও দেখাও নি। বন্যা একটু ভেবে প্রশ্ন করলো, তোর আইডির পাসওয়ার্ড কেউ জানে? না তো, কে জানবে? তোর আইডি কে খুলে দিয়েছিল? মেঘ সহসা বলল, ভাইয়া,
পাল্টাইছিলি পরে? না, তাহলে তানবীর ভাই। মেঘ আচমকা চটপটে স্বরে বলল, না না ভাইয়া না, আবির ভাই আইডি খুলে দিছিল। বনা, মিষ্টি, মিনহাজ সবাই নিস্তব্ধ হয়ে গেছে। মিষ্টি একটু পর মৃদু হেসে বলল, মেঘরে তুই শেষ। মিনহাজকে 30 মিনিটের মধ্যে ব্লক দিয়ে দিছে মানে তোর আবির ভাই সর্বক্ষণ তোকে চোখে চোখে রাখছে। যা তুই সাকসেস, সাথে তোর ভালোবাসাও। মিষ্টির কথা শুনে মেঘের চোখে তারাগুলো ঝলমল করছে। চোখের সামনে আবিরের হাস্যোজ্জ্বল চেহারা ভেসে উঠছে। অমনি মেঘ চোখ বন্ধ করে ফেলেছে। চোখ বন্ধ করা মাত্র আবিরের ধারালো ছুরির ন্যায় দৃষ্টি চোখে লাগলো। বক্ষপিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডটা ছুটে পালাতে যাচ্ছে। সহসা অনুভব হলো উষ্ণ হাওয়ায় মেঘের কানের লতি ছুঁয়ে গেছে। মেঘের লুকানো অনুভূতিগুলো আজ আকাশের ডানা মেলে উঠতে যাচ্ছে। আনন্দের সাথে লজ্জায় মেঘের চোখ মুখ লাল হয়ে গেছে। বন্যা নিরূপণ নজরে খেয়াল করলো তা। বন্যা ঠোঁটে সহসা হাসি ফুটল। হাসি মুখে মেঘকে উদ্দেশ্য করে বলল, কেউ আবির ভাইকে খবর দে বান্ধবী, আমার নববধূর মতো লজ্জায় নুয়ে পড়েছে। আবির ভাই না আসলে বোধহয় চোখ তুলে তাকাবে না। বন্যা কথা মেঘের হুঁশ ফিরে স্পষ্ট চোখে তাকায় বন্যার দিকে। বন্যা হাস্যোজ্জ্বল মুখ দেখে মেঘ এগিয়ে এসে বন্যাকে জড়িয়ে ধরে লজ্জা ওড়না দিয়ে মুখ লুকালো। বন্যা তীক্ষ্ণ স্বরে বলল, বেবি থাক, এত লজ্জা পাইতে হবে না, আমরা তো আর আবির ভাই নয়। মিষ্টি বল, মেঘ তুই ওনাকে পেলে সত্যি অনেক ভালো থাকবি। আমি মাত্র কয়েক ঘন্টা ওনার দায়িত্বশীলতার যত্ন দেখেই ক্রাশ খেয়ে ফেলেছি। সেখানে তুই তো নিজেই সর্বক্ষণ সব কিছু অনুভব করিস। মিনহাজ শক্ত গলায় বলে উঠল, তোদের আহ্লাদ দেখে বাঁচি না। এই বন্যা, মেঘের ফোনটা দে, আমার আইডিটা আনব্লক করি। মেঘ সোজা হয়ে দাঁড়িয়ে বন্যা থেকে নিজের ফোন নিয়ে ব্যাগে রাখতে রাখতে স্বাভাবিক কণ্ঠে বলল, কোনো প্রয়োজন নেই, তুই ব্লক লিস্টেই থাক। কেন? আবির ভাই নিজের হাতে ব্লক দিয়েছে, আমার পক্ষে আনব্লক করা দুরূহ বিষয়। তাছাড়া আমাকে বেবি বলতে বারণ করা সত্ত্বেও তুই বেবি বলে ডাকছিস। আমি কিছুই করতে পারবো না। এত পাথর মন কেন তোর? আনব্লক করে দে। আর বলবো না, সম্ভব নয়। আমি বাসায় যাব, টাটা। মেঘ খুশিতে গদগদ হয়ে সবাইরে রেখে চলে গেল। গাড়িতে বসে ভাবছে, আবির ভাই কি সত্যি আমায় পছন্দ করেন নাকি আমি একটু বেশি ভাবছি। মেঘ বাসায় এসে হাত মুখ ধুতে নিচে আসছে। মালিহা খান সোফায় বসে কি যেন পড়তেছিলেন। মেঘকে ঘুরঘুর করতে দেখে ডাকলেন, মেঘ এদিকে আয়। বড় আম্মু ডাক শুনে মেঘ সোফায় এসে বসতে মালিহা খান মৃদুস্বরে বলেন, খাবি কিছু? না, খিদে নেই। তাহলে ঘুমাতেছিস যে? আম্মুরা কোথায়? তোর আম্মু কাকিয়া শপিংয়ে গেছে। মেঘ ফোঁস করে শ্বাস ফেলে বলল, আমায় নিয়ে গেল না কেন? তুই যেতিস নাকি? হ্যাঁ, আজকে আর কিভাবে যাবি? তুই বরং অন্যদিন যাস, আমি খেতে দিচ্ছি, তুই ঠান্ডা মাথায় খেয়ে নে। মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, তোমার খেতে দিতে হবে না, আমি একাই খেতে পারবো। মেঘ মন খারাপ করে রান্নাঘরে চলে গেছে। রাস্তা আসতে আসতে মেঘ ভাবছিল শপিংয়ে গিয়ে আবিরের জন্য নিজের পছন্দ করে পাঞ্জাবি কিনে নিয়ে আসবে, কিন্তু আম্মুরা মেঘকে না বলেই চলে গেছে। মেঘ খাবার খেয়ে রুমে এসে শুয়ে আছে। মাথায় শুধু আবির ভাই ঘুরছে। শুয়ে বসে কোনোভাবেই ভালো লাগছে না। কয়েকবার ফোনে আবিরের নাম্বার বের করে কিন্তু কল দেওয়ার সাহস হচ্ছে না। কোনোভাবেই যখন ঘুম আসছিল না তখন মেঘ উঠে চুপি চুপি আবিরের রুমে চলে গেছে। রুমে জুড়ে মাতোয়ারা করা এক সুগন্ধ যা মেঘের মস্তিষ্কে নিউরনে অনুন্নয়ন তুলছে। চারিপাশে তাকাতে গিয়ে হঠাৎ নজর পড়ে আবিরের স্কাই ব্লু রঙের একটা শার্টের দিকে। মেঘ নিঃশব্দে হেসে এগিয়ে গেল শার্টের কাছে। শার্টটা কাছে আনতেই আবিরের গায়ের গন্ধ স্পষ্ট নাকে লাগলো। আবেশে মেঘের চোখ বন্ধ হয়ে আসছে। প্রিয় মানুষের স্পর্শ যেমন দেহ আর মন উভয়কে আন্দোলিত করে, তেমনি ঠিক প্রিয় মানুষের গায়ে গন্ধ তীব্র আকর্ষণ কাজ করে।
মেঘ কিছুক্ষণ শার্টটাকে জড়িয়ে ধরে আকস্মাৎ জামার উপরে শার্টটা পরে নিল। আবিরের শার্ট মেঘের গায়ে অনেকটা পাঞ্জাবির মতো লাগছে, যেমন মোটা তেমন লম্বা। মেঘ ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চোখ তুলে তাকাতেই লজ্জায় 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলেছে। খানিক বাদে 2 আঙ্গুল ফাঁক করে এক চোখে তাকিয়ে নিজেকে দেখতে লাগলো। খুশিতে 2 হাত মেলে রুমে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে ধপ করে বিছানায় এসে বসে পড়েছে। 2 হাতের শার্টের কলার ঠিক করে হাতা টেনে বিছানায় শুয়ে দীর্ঘশ্বাস ছেড়ে চোখ বন্ধ করল। চোখে ভাসছে গত 9 মাসের আবিরের সঙ্গে কাটানো একের পর এক অপরূপ মুহূর্ত। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে মেঘ নিজেও জানে না। আবির বিকেলের দিকে বাসায় আসছে। রুমে ঢুকতেই থমকে দাঁড়ালো। নিজের বিছানায় মেঘকে ঘুমন্ত অবস্থায় দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আশেপাশে তাকিয়ে সম্পূর্ণরূপে ভালোভাবে নিরীক্ষণ করল। ব্যাগটা রেখে কয়েক প্রখর নেত্রে লইল পিয়সীর অভিমুখে। ঘুমের মধ্যে মেঘের ঠোঁটের কোণে হাসি লেগে আছে। মেঘের পরনে নিজের শার্টটা দেখে মুচকি হাসল। আবিরের নিষ্পলক দৃষ্টি আটকে আছে মেঘের ঘুমন্ত চেহারায়। আনমনে অনেক কিছু ভেবে নিয়েছে। মেঘকে ডাকার জন্য একবারও এগিয়ে গেল, কিন্তু মেঘের গভীর ঘুমে দেখে ডাকতে করেনি। তাই শাওয়ার নিতে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার নিয়ে বেরিয়ে গেল মেঘের রুমে। নিমগ্ন হয়ে আছে, কি করবে কিছুই বুঝতে পারছে না। মনের ভিতর অস্থিরতা, মস্তিষ্ক বিচরণ করছে নানা রঙে বেরঙের নিষিদ্ধ প্রেমানুভূতিতে। ইচ্ছে করছে পিয়সীর চাঁদের ন্যায় মুখে বিবরে ভালোবাসার পরশ রেখে দিতে, কিন্তু কিভাবে সম্ভব? আবিরের পিয়সী যে এখনও অবুঝ। আবির ঠোঁটে হাসি রেখায় মেঘের দিকে ঝুঁকে এসে চুল ঝাড়তে পানি ছেটা মেঘের চোখে মুখে পড়ে। মেঘ ঘুমের মধ্যেই ভুরু কুঁচকালো, কিন্তু সজাগ হওয়ার কোনো নামই নিল না। আবির রুম থেকে বেরিয়ে ব্যালকনিতে গেল। বাসার পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। মিমরা এখনও ফিরেনি। মালিয়া খান নিজের রুমে। আবির আবারও রুমে আসছে। মেঘের দিকে ভালোভাবে তাকাতে পারছে না, আবার না তাকিয়েও থাকতে পারছে না। অন্যদিকে বাসার মানুষের চিন্তা তো আছেই। হুট করে কেউ চলে আসলে আর মেঘকে এভাবে আবিরের রুমে দেখলে কি হবে তাই ভেবে পাচ্ছে না। বাধ্য হয়ে শেষ পর্যন্ত মেঘের মাথার কাছে বসে মেঘের চুলগুলো আলতোভাবে হাত বুলিয়ে মোলায়েম কণ্ঠে ডাকল, মেঘ। মেঘ ঘুমে বিভোর হয়ে আছে। আবির পুনরায় ডাকল, মেঘ। মেঘ ঘুমের মধ্যে বলল, উঠ। মেঘ এবার ঠাস করে চোখ মেলল। আবিরের চোখে চোখ পড়তে আশেপাশে চোখ বুলালো। এটা আবিরের রুমে। বুঝতে পেরে তাড়াহুড়া করে উঠে বসলো। আবির ভাইয়ের বিছানায় ঘুমিয়ে পড়েছিল ভেবেই লজ্জায় মেঘ চোখ তুলে তাকাতে পারছে না। মেঘের আকাশচুম্বক লজ্জা দেখে আবির থতমত কণ্ঠে বিড়বিড় করল, রাগ উঠতেই এই লজ্জা কোথায় হারাইয়া যায়। মেঘ উঠে চলে যেতে নিলেই আবির মেঘের বাহু চেপে ধরে। সদ্য ঘুম ভাঙা মেঘের কথা বলতে পারছে না। আবির দাঁড়িয়ে মেঘের কাছে এগিয়ে এসে শুধালো, এসব মানে কি? মেঘ আবিরের দৃষ্টি খেয়াল করে নিচে তাকাতে রীতিমতো কেঁপে উঠল। পরনে আবিরের শার্ট দেখে মেঘের শরীর ঘামতে শুরু করলো। ভয় আর লজ্জা মেঘ আড়ষ্ট হয়ে যাচ্ছে। চিবুক নামিয়ে গলা, কিছু বলার ভাষা নেই। মেঘের অস্বাভাবিকতা বুঝতে পেরে আবির মেঘকে ছেড়ে দিয়েছে। মেঘ সঙ্গে সঙ্গে দরজার দিকে ছুটল। ব্যালকনিতে গিয়ে শার্ট খুলে পুনরায় আবিরের রুমে দরজা পর্যন্ত এসে শার্ট বিছানার দিকে ছুঁড়ে ফেলে নিজের রুমে চলে গেছে। আবির ঠোঁটে হাসি রেখে দরজার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরই মিমরা শপিং করে বাসায় আসছে। এসেই মেঘকে তাক শুরু করলো। মেঘের জন্য জুতা, 3 পিস আরও অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে আসছে। মেঘ শপিং খুলে দেখছে। একটা শপিং দেখেই বলল, ওটাতে কি আছে আম্মু? হালিমা খান শপিং ব্যাগটা মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল, আবির আর তানবীরের জন্য শার্ট আছে এটাতে। মেঘ গম্ভীর গলায় বলল, পাঞ্জাবি আনুনি? পাঞ্জাবি তো তেমন ভালো লাগে নাই, তাই আনিনি।
ও হালিমা খান আদিকে পাঠালেন আবিরকে ডাকার জন্য। আবির নিচে আসতে মেঘ লজ্জায় মিমের পিছনে গিয়ে লুকিয়ে পড়েছেন। আকলিমা খান আবিরকে দুটো শার্ট দিয়ে বলল, দেখো পছন্দ হয় কি না। আবির দাঁত বের করে হাসলো, তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, তোমাদের পছন্দকে আমি কখনোই খারাপ বলছি? তা বলনি, কিন্তু খুব ভালো লাগছে সেটা কখনোই বলো না। তুমি এত বছর বাহিরে ছিলে, তোমার পছন্দ অপছন্দ সম্পর্কে তেমন ধারণা নেই, তাই একটু চিন্তায় থাকি। আবির হেসে বলল, তোমরা মাঝে মাঝে এমনভাবে কথা বলো যেন আমি ভীম করেছিলাম, নতুন নতুন পৃথিবীতে পা রাখছি। আবিরের কথা শুনে সবাই একসঙ্গে হেসে উঠল। আবির নীরব দর্শকের মতো সব দেখল, আর মেঘ মিমের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে আবিরকে দেখছে। আবির পরক্ষণে নিচে ছিল, মেঘ সামনে আসেনি। আবির নিজের শার্ট নিয়ে চলে যেতে মেঘ আবারও সোফায় বসে শুধালো, আম্মু তোমরা আবার শপিংয়ে যাবে কবে? জানি না, কেন মা? আমিও শপিংয়ে যেতাম, তোর ড্রেস পছন্দ হয়নি? হয়েছে, আমার অন্য কাজ আছে। কবে যাবে বলো? আমরা আবার যেতে যেতে ঈদের সময় যাব, তখন গেলে হবে? না, আমার ইমার্জেন্সি যেতে হবে। তাহলে তানবীর না হয় আবিরের সঙ্গে চলে যাস। আবির এর মধ্যে রুমের শার্ট দুটো রেখে নিচে নামতে নামতে গম্ভীর কণ্ঠে শুধালো, কোথাও যেতে বলছে? ওর নাকি কি শপিং করতে হবে, তাই বলছিলাম তুই না হয় তানবীরকে নিয়ে যা। এখন যাবি? মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে না করলো। মেঘ মনে মনে বিড়বিড় করে বলল, ওনাদের নিয়ে শপিংয়ে যাওয়া চেয়ে না যাওয়া ভালো। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, আমি বাইরে যাচ্ছি, ফিরতে দেরি হতে পারে বলে আবির চলে গেল। মেঘ রুম যেতে দেখলো ফোনে মিনহাজ একের পর এক কল দিচ্ছে। মেঘ ফোন রিসিভ করতেই মিনহাজ বলল, তুই কি আমার আনব্লক করবি না মেঘ? আমি পারবো না, সেটা তোকে আগেই বলছি, আর এতবার কল দিলে ফোন নাম্বার ব্লক করে দিব বলে দিলাম। থ্রেট দিচ্ছিস মেঘ? মনে করে দিচ্ছি। ঠিক আছে, ভালো থাকিস, রাখছি। বাসায় ভালো লাগছিল না বলে আবির আজ রাসেল, রাকিব আর লিমনের সাথে দেখা করতে আসছে। ওরা তিনজনে সিগারেট খাচ্ছিল। আবির আসতে লিমন একটা সিগারেট আবিরের দিকে এগিয়ে দিল। আবির শক্ত কণ্ঠে বলল, আমি সিগারেট খাই না। রাসেল ফিক করে হেসে বলল, মজা করছিস নাকি? মজা করার কি হলো? লিমন সিগারেটটা আরও এগিয়ে বলল, আমাদের মাঝে ফর্মালিটি করতে হবে না নেখা। আমি সত্যি খাই না। কবে থেকে? অনেক দিন হবে। ছাড়লি কেন? আমার কাদম্বিনী চায় না আমি সিগারেট খাই। রাকিব এবার উদ্বিগ্ন কণ্ঠে বলল, তুই যেন কার জন্য সিগারেট খাওয়া শুরু করছিলি? যা ধরেছিলাম তার জন্য ছেড়েছি। সমস্যা আছে কোনো? না, একদমই না। রাকিব শুধালো, বাসার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। রাসেল গলা উঁচু করে বলল, আঙ্কেল ঠিক আছে? আলহামদুলিল্লাহ। লিমন কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তোর এত পরিবর্তনের রহস্য কি? আবির গম্ভীর গলায় বলে, বাবা মায়ের একমাত্র ছেলে হলে এসব পরিবর্তন নিজের থেকেই চলে আসে। চোখের সামনে আব্বু আম্মু অসুস্থতা, বুকের ভিতর পিয়সীর গভীর অনুরক্তি, সব আড়াল করতেই নিজের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হয়, এই আর কি। রাসেল শীতল কণ্ঠে বলল, মেঘের কথা বাসায় জানাবি না? কিভাবে জানাবো? আব্বু হার্ট অ্যাটাকের হাত থেকে কোনো রকম বেঁচে ফিরেছেন। এই অবস্থা আব্বুকে প্রেশার দেওয়ার মতো পরিস্থিতি কোনোভাবেই তৈরি করা যায় না। আর আমার শ্বশুর যে মানুষ, আমার মুখে নিজের মেয়ের নাম শুনলেই আগুন ঘি ঢালার মতো চেঁচাবে। আবির পুনরায় নিরুদ্বেগ কণ্ঠে বলল, আজ একমাত্র ছেলে বা হইতাম আর একটা ভাই থাকতো, তাহলে আমাকে কখনোই কোনো কাজ পিছুপা হতে হতো না। রাকিব করুণ স্বরে শুধালো, ফুপির বিষয় বাসায় কোনো সিদ্ধান্ত হয়নি? আবির বিরক্ত নিয়ে বলল, এখনও কিছু হচ্ছে না। আমি আব্বু চাচুকে ইনডাইরেক্টলি বলছি, কিন্তু তাদের দিকে চেয়ে তেমন রেসপন্স পাচ্ছি না। কি ভাবছিস? কীভাবে কি করবি?
আমি জানি না। আবির অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়ে বাসায় আসছে। মেঘ ব্যালকনিতে দাঁড়িয়ে বরাবরের মতো আবিরের জন্য অপেক্ষা করছিল। আবির বাসায় ঢুকতেই দেখল আলী আহমেদ খান সোফায় বসেছিলেন। আবিরকে আসতে দেখে শক্ত কণ্ঠে বললেন, তোমার সাথে একটু দরকার আছে। আবির সহসা দাঁড়িয়ে পড়েছে। স্বাভাবিক কণ্ঠে বলল, জি বলুন। তোমার ফুপির বিষয়ে কিছু ভেবেছ? মুখে হাসি নিয়ে আবির বলল, আমি কি ভাববো? তোমার ফুপির বিষয়ে তুমি ভাবো না? এই বাড়ির বড় ছেলে হিসেবে তোমার তো কিছু দায়িত্ব আছে। আবির মলিন হেসে বলল, আপনারা যা সিদ্ধান্ত নেবেন তাই হবে। আলী আহমেদ খান শান্ত কণ্ঠে বললেন, ঠিক আছে, রুমে যাও তুমি। আজ মেঘ ভার্সিটিতে আসতে মিষ্টি উত্তেজিত কণ্ঠে বলল, কিরে মেঘ, আবির ভাইয়ের সঙ্গে কথা হলো? কি কথা বলল? মিনহাজকে ব্লক করার কারণ জিজ্ঞেস করিসনি? মেঘ আমতা আমতা করে বলল, এত সাহস আমার নেই। সাহস না থাকলে কিছু জানতে পারবি না। মেঘের হঠাৎ ধীর কণ্ঠে প্রশ্ন করল, উনি আমায় ভালো না বাসলে কি করব? তামিম হেসে বলল, ওনাকে ভুলে যাবি। মেঘ ভুরু কুঁচকে কঠিন স্বরে বলল, তোরে ভুলে যাব? ধুর হারামি। মিনহাজ অভিভুক্তের ন্যায় নিষ্পলক মেঘের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তোরা অনুমতি দিলে আমি একটা প্ল্যান করতে পারি। বন্যা শক্ত কণ্ঠে বলল, কিসের প্ল্যান? মিনহাজ ধীর স্থির কণ্ঠে সবটা প্ল্যান বলছে। মিষ্টিরা বলার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে। মিষ্টির উত্তেজিত দেখে মেঘ মোটামুটি রাজি হয়েছে, কিন্তু বন্যা কোনোভাবেই রাজি হচ্ছে না। মেঘকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু মিষ্টি মিনহাজ আর তামিমের কথা শুনতে শুনতে বন্যার কথা মেঘ পাত্তা দিচ্ছে না। রাতের খাবার টেবিলে বড়দের খাওয়া শেষ। আবির, তানবীর, মিম, মেঘ বসে খাবার খাচ্ছিল। তানবীর উঠে যেতেই মেঘ মিমকে উদ্দেশ্য করে বলল, মিম, তোর সাথে আমার অনেক কথা আছে। কি কথা আভু? মেঘ বিড়বিড় করে বলল, আমার ভার্সিটির ফ্রেন্ডদের কথা বলছিলাম না তোকে? হ্যাঁ, এখন কি হয়েছে? আবির দীর্ঘ মনোযোগ দিয়ে মেঘের কথা শুনছে। মেঘ ঢোক গিলে ধীর কণ্ঠে বলল, আমার এক ফ্রেন্ড মনে হয় আমাকে পছন্দ করে। তোকে ছবি দেখাবো নে, খেয়ে রুমে আসিস। মিম আচ্ছা বলে চোখ তুলতে নজর পড়ল আবিরের দিকে। আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের দিকে। মিম সে দৃশ্য দেখে টেবিলে নিচ দিয়ে মেঘকে চিমটি কেটে বিড়বিড় করে বলল, আপু চুপ কর, ভাইয়া তোর কথা শুনে ফেলছে। মেঘ মিমের কথা তেমন পাত্তা না দিয়ে আবার বলল, ওরা তোর কথা খুব বলে। তোকে নিয়ে একদিন ওদের সাথে দেখা করতে যাবো নে, ঠিক আছে? ভয়ে মিম কণ্ঠ ভিজে এলো। দাঁতে দাঁত চেপে বলল, সময় হলে যাব, এখন চুপ কর তুই। মেঘ উত্তেজিত কণ্ঠে পুনরায় বলল, জানিস মিম, ওর নামের প্রথম অক্ষর এম। আবির সঙ্গে সঙ্গে খাবার রেখে দাঁড়িয়ে পড়েছে। হালিমা খান উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কিরে, খাবার শেষ না করে উঠে পড়লি যে? খেতে ইচ্ছে করছে না কেন? কি হয়েছে তোর? কিছু না। আবির আগে ফুঁসতে ফুঁসতে রুমে চলে গেছে। মেঘ এবার দীর্ঘশ্বাস ছেড়ে চোখ তুলে তাকালো। মেঘের নেত্রদ্বয় টলমল করছে। আবিরের সামনে এভাবে কথা বলা মেঘের কাছে তৃতীয় বিশ্বযুদ্ধের সমতুল্য। ভয়ে মেঘের হাত পা কাঁপছিল। নিজ দিকে তাকিয়ে কোনো রকম কথাগুলো বলছে মেঘ। আবির কোনো দিকে না তাকিয়ে রুমে চলে গেছে। মেঘ গভীর রাত পর্যন্ত টিভি দেখছে আর আবিরের জন অপেক্ষা করছে। প্রায় 1টা নাগাদ মেঘ রুমে গিয়ে শুয়ে পড়ছে। পরদিন সকাল আবার খাবার টেবিলে আবিরের সঙ্গে দেখা। মেঘ কোনোভাবেই আবিরের চোখের দিকে তাকাক না, কারণ আবির ভাইয়ের চোখে চোখ রাখলে মেঘের সব কিছু গুলিয়ে যাবে। বড়দের কথা মাঝখানে মিম কি একটা কথা বলছে, কিন্তু কেউ মিমের কথা কানে নেয়নি। মেঘ মিমকে উদ্দেশ্য করে উচ্চস্বরে সচেতন কণ্ঠে বলল, শোন মিম, যেখানে গুরুত্ব পাবি না সেখানে কখনো কোনো কথা বলবি না। যেখানে গুরুত্ব পাবি সেখানে নিজের মতামত দিবি। মেঘের বিজ্ঞ ন্যায় কথা শুনে মিম আহাম্মকের মতো তাকিয়ে আছে।